রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আমার সঙ্গে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করছি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং লেখক তুহিন খান আমাদের সঙ্গে থাকবেন। এই চারজনকে নিয়ে আজকে অনুষ্ঠান করতে চাচ্ছিলাম, চারজনকে আসলে স্টুডিওতে যাচ্ছিলাম কিন্তু স্টুডিওতে শেষ পর্যন্ত দুজনকে পেয়েছি, বাকি দুজন পথে আটকে আছেন, কিন্তু তাদেরকেও কোনো না কোনোভাবে সংযুক্ত করে নিব আশা করছি। শহীদুল ইসলাম বাবুল, ব্রিটিশ এমপি রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী সাধারণ নির্বাচনের জন্য আমাদের সামনে সম্ভাব্য দুটি সময়সীমা আছে, একটি হলো 2025 সালের ডিসেম্বর, অন্যটি 2026 সালের মধ্যবর্তী সময়। 2026 সালের মধ্যবর্তী সময়ে নির্বাচন হলে আপনারা তা মেনে নেবেন কিনা? না, এটা একটা বায়বীয় ব্যাপার। এই বিষয়ে আমাদের দলেরও কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়নি। দলের পক্ষ থেকে যখন এই বিষয়ে পরিষ্কার করে বলা হবে এটা তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে আমরা এটা মেনে নিব কি নেব না। তবে আমার যে বক্তব্য এই বিষয়ে যে এটা একটা বায়বীয় আলাপ যে এই বছরের ডিসেম্বরে আগামী বছরের যা কি জুন মাসের মধ্যে নির্বাচন, এটা এইভাবে না হলে মানে উচিত হয়নি। নির্বাচন হোক 3 মাস আগে হবে, 3 মাস পরে হবে, 6 মাস পরে হবে, এর জন্য কোনো যুদ্ধাঙ্গী পরিবেশও নাই বা ওইটা বলাও হয় নাই। বলা হয়েছে যে নির্বাচনটা মানুষের কাঙ্ক্ষিত, দীর্ঘদিন মানুষ ভোট বঞ্চিত, মানুষ নির্বাচন চায়। আরেকটা কথা এখানে, এটা আমি মনে করি এটা একটা মানে অন্যরকম যে জনগণ চাইলে, আচ্ছা জনগণ যে চাইবে বা জনগণ সংস্কার কতটুকু চায় বা কবে ভোট চায় এটা জানবার রূপরেখা কি, ব্যারোমিটার কি, পারদ কি, এটা কি কোনো আছে? এটা একটা ফেক টার্ম। এই বিষয়ে আমার মনে হয় যে বিগত স্বৈরাচারও বলছো, বাট উনি ইচ্ছা করে বলেছেন কিনা প্রধান উপদেষ্টা, জনগণ যে এখনই বা খুব দ্রুত নির্বাচন চায় সেটাই মাপার ব্যারোমিটার কি? মানে বিএনপি যে বলছে জনগণ এখন নির্বাচন চায়, সেটা আপনারা কি দিয়ে মাপছেন? আচ্ছা, এই যে আন্দোলনটা হলো, এই যে রক্তদান গেল 15 বছর ব্যাপী, 17 ব্যাপী লড়াই হলো কিসের জন্য আপনি বলবেন আমাকে? এই যে এই কথা বলা যে ভোটের জন্য না, নির্বাচনের জন্য, এটা তো একটা মানে কি বলবো, এর মধ্যে একটা ফ্যাসিস্ট ব্যাপার আছে। ভোটের সাথে সমস্ত কিছু সংশ্লিষ্ট, নির্বাচনের সাথে গণতন্ত্র সংশ্লিষ্ট, নির্বাচনের সাথে যদি প্রকৃত নির্বাচন হয়, রাতে নির্বাচনের কথা আমি বলছি না, বা ডামি আমিন নির্বাচনের কথা বলছি না, এই নির্বাচনের সাথে আইনের শাসন সম্পৃক্ত, এই নির্বাচনের সাথে মানে কি বলে মানবতার সাথে সম্পৃক্ত। নির্বাচিত কোনো সরকার গুম খুন এইভাবে মানুষের মধ্যে গুলি করতে পারে না, এইভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করে দিতে পারে না। তাহলে নির্বাচনের জন্য নয়তো কিসের জন্য? এই কথা বলাটা তো অন্যায় কথা। জি, তার মানে আমি কি স্পষ্ট বুঝতে পারলাম যে যদি কোনো কারণে 2025-এর ডিসেম্বরে নির্বাচনটা না হয়, 2026-এর জুনে চলে যায়, মানে বিএনপি কি কোনো কর্মসূচি করবে বা প্রতিবাদ করবে? এটা আমি বলতে পারছি না, আমি এই মুহূর্তে এটা আমি বলতে পারছি। এটা দলের সিদ্ধান্ত হবে, দলের নীতি নির্ধারণী পরিষদ আছে, তারা সিদ্ধান্ত নেবে। মুজিবুর রহমান মঞ্জু, নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়ের কথা ব্রিটিশ এমপিকে বলেছেন প্রধান উপদেষ্টা, একটা 25-এর ডিসেম্বর আর একটা 26-এর মাঝামাঝি। কোন সময়টা এবি পার্টির জন্য মনে হচ্ছে যে যৌক্তিক? আমরা প্রথমে আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বাবুল ভাইকে ধন্যবাদ, ফয়েজ এবং তুহিন খান আছেন, যাই হোক সবাইকে ধন্যবাদ। নির্বাচনের জন্য আমরা কিন্তু আপনার মনে থাকার কথা, আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, মনে আছে তো? আমি বলেছিলাম যে সরকার কিন্তু চাইলে 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা সংস্কার করে নির্বাচন সম্ভব। আমাদের কাছে 4টা প্রায়োরিটি। একটা হচ্ছে এই যে গণহত্যা হয়েছে, ধ্বংসযজ্ঞ হয়েছে, এটার বিচার। 2 নম্বর হয়েছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সার্বিক বিষয়টাকে স্থিতিশীল করা। 3 নম্বর হচ্ছে সংস্কারগুলো করা, যে 6টা সংস্কার কমিশনের সুপারিশ আসছে, যেটা 1 তারিখে আসার কথা ছিল, যেটা গিয়ে পিছিয়ে 15 তারিখে গিয়েছে। 4র্থ হচ্ছে একটা ক্রেডিবল ইলেকশন করা। ইলেকশন করার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টগুলো 3 মাসের মধ্যে তারা ইলেকশন করতে পেরেছে অতীতে। কখন পেরেছে? যখন সবকিছু সেটেল ছিল। তো এখন তো সবকিছু সেটেল নাই। তো
তো সেটেল করতে আমি একটু সংশোধন আমি আপনাকে বলতে দিব, কথাটা শেষ হোক, সেটেল আপনি আপনার পয়েন্টটা প্লিজ মাথায় সেটেলটা রাখেন। করার পরেই 3 মাসে ইলেকশন। এখন এই সেটেল করতে আমরা কতক্ষণ সময় নেব? প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে সুপারিশগুলো আসলেই উনি বাস্তবায়নের একটা আলোচনায় যাবেন, সেই আলোচনায় গিয়ে বাস্তবায়ন কি এখন হবে না পরে হবে, তারপর ইলেকশনে যাবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে বারবার যেটা আসছে যে ইলেকশন আগে না সংস্কার আগে, আমরা তো কেউ আগে পরের কথা বলি নাই, আমরা তো বলেছি দুটো একসাথেই চলতে পারে। ইলেকশনের প্রস্তুতির জন্য কাজ কি? ভোটার লিস্ট তৈরি করা, তারপরে প্রশাসনিক পুনর্গঠনটা করা, আর রাজনৈতিক দলগুলোকে ইলেকশনের জন্য একটা ফ্রি ফেয়ার পজিশন দেয়া। এখন 6টা সংস্কার কমিশনের রিপোর্ট আসার পরে আপনার এই 6টা সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে কতক্ষণ সময় লাগবে, সেই আলোচনাটা তো একটা আপেক্ষিক ব্যাপার। সেজন্য আমি মনে করি প্রথমত যে সরকার চাইলে ডিসেম্বর ইলেকশন দিতে পারে, আর সরকার যদি মনে করে যে আমরা আর একটু পিছিয়ে দিব, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আমি এমন কঠিন অবস্থা দেখছি না। আমার কথা হচ্ছে 3 মাস 6 মাস যেটা বাউল ভাই বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরে দিতে পারে, কিন্তু সরকার বলছে জনগণ চাইলে ডিসেম্বরে দিব বা জনগণ চাইলে জুনে দিব। এখানে জনগণ চাইলে বা বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি জনগণ চাইতে হলে তো গণভোট নিতে হবে, ঠিক আছে? আমরা সাধারণত যেটা বুঝি, আমরা যেহেতু রাজনীতি করি, সারাক্ষণ লোকদের সাথে মিশি, আমরা যেটা বুঝি যে জনগণ দুটোই চায়, সংস্কারও চায়, তারা ইলেকশনও চায়। এখানে একটার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা নাই, একটার সাথে একটা কিন্তু বিরোধ নাই। জনগণ যদি আপনি তাকে ভালো দেন, সে একটু পরে ইলেকশন হলেও তার কোনো অসুবিধা নাই। ধরেন আপনি আমাকে এখন খাবার দিবেন, তা আপনি আমাকে সুন্দর করে কথা বলছেন, ভালো পরিবেশ, এখানে গরম নয়, আপনি একটু পরে খাবার দিলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমাকে গরমে এখানে খুব অস্থির অবস্থা রাখবেন, তারপরে খাবারও দেরিতে দিবেন, তাহলে তো আমি দুইটাতে ডিসস্যাটিসফাইড এবি হব। পার্টি কি এসির মধ্যে আরামের অবস্থায় আছে না গরমে আছে, সেটাই বুঝতে চাচ্ছি। এবি পার্টির জন্য কি ডিসেম্বর হলে হয়, নাকি এবি পার্টির এসির মধ্যে আছে, জুনে হলেও সমস্যা নেই? আমাদের জন্য দুটোই সমান। তবে আমি যেটা মনে করি যে এই সরকারের কাছে একটা প্রত্যাশা আছে সংস্কারের। একটা প্রত্যাশা কেন আছে এটা বলি, এখানে ঝগড়াঝাটির বিষয় না, এখানে বিষয় হচ্ছে, দেখেন আমি আপনাকে একটা কথা বলি নিকোল, প্রফেসর ইউনূস কিন্তু ওনার কথা থেকে একটু শিফট করেছেন। উনি প্রথম যখন কথা বলেছিলেন তখন উনি বলেছিলেন আমরা সহযোদ্ধা আপনাদের, মানে এই বিপ্লবের উনিও একজন সহযোদ্ধা। কিন্তু এখন কিন্তু উনি বলছেন উনি একজন ফ্যাসিলিটেটর, মানে উনি সহযোগী। সহযোদ্ধা আর সহযোগী করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বিপ্লবের জন্য, এই আন্দোলনের জন্য, গণ অভ্যুত্থানের জন্য যতগুলো কথা এসেছে তার মধ্যে একটা বড় কথা ছিল যে আমরা একটা সংস্কার করব, আমরা আগের দিনে আর ফিরে যাব না। এবং এটা তো বিএনপিও বলেছে, বিএনপি তো 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যেটা বাবুল ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করি যে হ্যাঁ ইলেকশন আমরা চাই, কিন্তু কোন ইলেকশন চাই? সবাই বলেছে আমরা আগের জায়গায় ফিরতে চাই না। তাহলে একটা সংস্কারের কথা তো বিএনপিও বলেছে, বিএনপিও কিন্তু একটা নতুন আইডিয়া দিয়েছে। সে বলে, বিএনপি একা দেয় নাই, আমরা সবাই মিলে দিয়েছি, কিন্তু বিএনপি লিড করেছে। বিএনপি বলেছে যে একজন প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, পার্লামেন্টে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হবে, এই ধরনের কিছু মৌলিক সংস্কারের কথা বলেছেন। পুলিশে, প্রশাসনে নানা ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস যদি এখন বলেন যে আমি আপনাদের মানে আপনারা চাইলে করব, না চাইলে করবো না, বিষয়টা কিন্তু এরকম কথা ছিল না। কথা ছিল আমি করব, কারণ আপনি দেখেন সংস্কার কখনো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষের একটা মৃদু অনাস্থা তৈরি হয়েছে যে তারা সংস্কার করতে চায় না, এবং সংস্কারের কাজটা একটু মনে হয় যেন মানুষের সাথে মানে সম্পর্ক নষ্ট হয়। যেমন আমলাতন্ত্রের সংস্কার করার কথা তো আপনি দেখেছেন, একটু এসেছে ওদের শ্রেণী। তার মানে কি রাজনৈতিক দলগুলো মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না? সব এই মানে অন্তত এবি পার্টির ক্ষেত্রে এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে গুলি যতটা চালানো যায় চালিয়ে তারপরে নির্বাচন চাচ্ছে, এরকম। বিএনপি তো উচিত ছিল এটা করা, বিএনপির উচিত ছিল যে এই সরকারকে দিয়ে মৌলিক সংস্কারগুলো করিয়ে ফেলা। কারণ আপনি বিএনপি সত্যিকার অর্থে তো এখন সবচাইতে পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি। বিএনপি ক্ষমতায় আসবে, সে এই বাড়িতে বসবাস করবে, তার তো চাওয়া উচিত যে যারা আছে তারা বাড়িটা ঠিকঠাক করুক, তারপর আমরা যেই চালাকিটা আপনি বুঝছেন সেটা কেন বিএনপি বুঝছে না? শহীদুল ইসলাম বাবুল, আপনি কথা বলতে চেয়েছিলেন, ছোট করে 30 সেকেন্ড একটু বলুন। না, আমি যেটা বলছি, মঞ্জু ভাই যেটা বললো, মৌলিক কোনো পার্থক্য নাই কথার মধ্যে। যেটা বলছি, নির্বাচনের জন্য ধরুন সব বন্দোবস্ত ঠিক আছে, যেমন এরশাদ সরকারের 9 বছর, তারপর কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে একটা চমৎকার নির্বাচন করেছেন, এবং সেই নির্বাচন এ যাবৎকালে যত নির্বাচন হয়েছে তার মধ্যে বেস্ট ওয়ান ছিল এ যাবৎকালের নির্বাচনের মধ্যে। সেই জন্য নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, অনেকেই বলছে সংস্কার নিয়ে কথা হয়েছে, মঞ্জু ভাই যেটা বলছে আমি তার সাথে একমত, যে আপনি বাবাকে চান না মাকে চান, এই প্রশ্ন তো অবান্তর। সংস্কারও প্রয়োজন, সেটা বিএনপি উপলব্ধি করেছে।
হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক দলের ভুল আছে, ব্যর্থ হয়েছে, বিগত দিনের গণতন্ত্রের প্র্যাকটিসের একটা ব্যাপারও আছে। এই সব মিলে আমরা উপলব্ধি করছি আসলে এইভাবে রাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না, এইভাবে রাষ্ট্রের মৌলিক মানবাধিকারকে রক্ষা করা যাবে না। এটা তো একটা প্র্যাকটিসের মধ্য দিয়েও মানুষ অনুভব করে। আপনি চলতে গেলে বুঝবেন যে রাস্তাটা কেমন। হ্যাঁ, একবার ভুল পথে চলেছেন, আবার যখন আপনি যাবেন সেটা আপনি সঠিক করে তো নিতে পারেন, এর মধ্যে তো দোষ নাই, ব্যত্যয় নাই। আমরা যেটা বলেছি, আমরা যে সংস্কারের রূপরেখাগুলো ঘোষণা করেছি 31, মঞ্জু ভাই যেটা বললো, এর মধ্যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী, এই যে বিষয়গুলা, এটা তো যুগান্তকারী একটা ঘটনা। আমি শেষ করি, আপনাদের যে সংস্কারের প্রস্তাবনা সেটা আপনারা নিজ হাতে করতে চান, আপনারাই করতে চান, এবং সেই জন্য একটা নির্বাচন দরকার। নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব, নির্বাচন হয়ে গেলে আপনারা আপনাদের মানে ব্রেইন চাইল্ড যে সংস্কারগুলো সেগুলো আপনারা নিজ হাতে করতে চান। আমার মনে হয় আপনি এটাই বলতে চাচ্ছেন, আমি যদি ঠিকঠাক বুঝে থাকি। আমাদের সঙ্গে তুহিন খান কি ফোনে যুক্ত আছেন? তাকে একটা প্রশ্ন আমি করতে চাই। জি তুহিন খান, স্টুডিওতে থাকলে খুব ভালো হতো। ফেসবুক পেজ ইয়ার্কি একটা পোস্ট করেছে, 24 গণ অভ্যুত্থানে ইয়ার্কির ভূমিকা উল্লেখযোগ্য, আপনিও নিশ্চয়ই সেটা জানেন। তারা লিখেছে ভোট না নিয়েই এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বারবার ভোট চাচ্ছে, আরেক দল এখনই খাচ্ছে, তাই তাদের ভোটের দরকার নাই। ইয়ার্কি আবার এটাও উল্লেখ করে দিয়েছে, প্রথমটা হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয়টা যদি ধরে নেই যারা ভোট চাচ্ছে, মানে যেমন বাবুল ভাইরা ভোট চাচ্ছেন, তো বিএনপি ও সমমনা দলগুলো বারবার ভোট চাচ্ছে, তাহলে তৃতীয় পক্ষটি কারা? ইয়ার্কির এই পেজটি কাদেরকে মিন করেছে? আপনারা না তো? ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট, প্লিজ বলুন। আচ্ছা, না দেখেন, ইয়ার্কি পেজ তারা আসলে কাকে মিন করেছে সেটা তো তারাই ভালো বলতে পারবে। তারা কাদের কথা বলছেন বা কাদেরকে উদ্দেশ্য করে বলছেন সেটা তারাই বলতে পারবেন। কিন্তু দেখেন, আপনারাই চাচ্ছেন তুহিন খান, দেরিতে ভোট তো আপনারাই চাচ্ছেন। না না না, দেরিতে ভোট, দেখেন দেরিতে ভোট বলতে কি, অনেকেই কিন্তু ভোটের কথা বলছেন। দেশে এখন এই মুহূর্তে রাজনৈতিকভাবে দুটি পক্ষ আছে এবং এই দুটি পক্ষ, শুনতে পাচ্ছি না তুহিন খানকে। না তুহিন খান, আপনার সংযোগটি খুব একটা পরিষ্কার না। এই প্রশ্নের উত্তর পরে আপনার কাছ থেকে নিব। ফয়েজ আহমেদ আছেন আমাদের সঙ্গে। ফয়েজ আহমেদ, ব্রিটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের 2টি সম্ভাব্য সময়সীমা আছে জানিয়ে এও বলেছেন, তবে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কারের উপর পুরোটাই নির্ভর করছে। জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার, জনগণের চাহিদা কি, সেটা সরকার কি দিয়ে মাপছে বা মাপবে? যেটা শহীদুল ইসলাম বাবুল প্রশ্ন তুলেছেন, যে ব্যারোমিটারটা কি? জনগণের চাহিদা কি বা কি ব্যারোমিটার, সেটা যদি একজন রাজনৈতিক প্রশ্ন তোলেন তাহলে সেটা আমাদের জন্য একটু হতাশার। কারণ আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের এখানে জনগণকে প্রতিনিধিত্ব করে কারা। আপনার স্টুডিওতে এই মুহূর্তে যে দুজন আছেন তারা রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, জনগণকে তারাই প্রতিনিধিত্ব করেন। ওনাদের মতো করে এরকম বেশ কিছু ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশে সক্রিয় রয়েছে। এর বাহিরেও সিভিল সোসাইটি রয়েছে এবং ছাত্র সংগঠন রয়েছে, নানান ধরনের ক্রিয়াশীল সংগঠন এখানে সক্রিয় রয়েছে। তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে। এই জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারাই ঠিক করবে জনগণ আসলে কি চায়। তাদের সঙ্গে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের বিভিন্ন পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সকল পক্ষের যে মতৈক্য এবং সবার মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে কি প্রক্রিয়ায় নির্বাচন হবে, কতটুকু সংস্কার হবে, সংস্কারের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। এই বিষয়গুলি সিদ্ধান্ত হবে কখন? যখন ইতিমধ্যে গঠন করে দেওয়া সংস্কার কমিশনগুলির প্রতিবেদন খুব শীঘ্রই আসতে শুরু করবে। সেই প্রতিবেদনে যে সমস্ত রিকমেন্ডেশনসগুলি থাকবে, সেই রিকমেন্ডেশনসগুলির আলোকেই সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে যে আমরা কতটুকু সংস্কার চাই, কতটুকু সংস্কার চাই না। এখন আপনার এখানে দেখতে হবে সংস্কার কী মাত্রায় রাজনৈতিক দলগুলি ঐক্যে পৌঁছায়। সেটা এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ, সেই ভাষণে বলেছেন নির্বাচন চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যেই, মানে আগামী অর্ধ বছরের মধ্যেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। অতএব এখানে নির্ভর করবে যে কতটুকু সংস্কার আমাদের প্রয়োজন, কতটুকু সংস্কার প্রয়োজন নেই, তার আলোকে সময়টা আসলে নির্ধারণ করা সম্ভব হবে। তার আগে সুনির্দিষ্টভাবে সময় বলা সম্ভব নয়। তবে এতটুকু পরিষ্কার যে কোনো অবস্থাতেই সেটা জুন 2026-এর পরে যাচ্ছে না। এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে অনুষ্ঠিত হয় না।
ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে। সেই নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে কাজ শুরু করেছেন। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে, সেই কাজগুলি যেমন চলছে, একই সঙ্গে এই নির্বাচন কমিশনকে কারা সহযোগিতা করবে? মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন। এই যে মাঠ এবং পুলিশ, আমাদেরকে ভাবতে হবে মাঠ এবং পুলিশ কি এখনই নির্বাচনের জন্য প্রস্তুত আছে কিনা। যদি রাজনৈতিক দলগুলি মনে করে এই মাঠ প্রশাসন দিয়ে বর্তমান যে অবস্থায় আছে পুলিশের অবস্থা, তা দিয়ে যদি নির্বাচন সম্ভব হয় তাহলে হবে। তবে এই আলোচনাগুলি সবগুলি রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠ যেই পক্ষে থাকবে, যতটুকু সংস্কারের পক্ষে থাকবে ততটুকু সংস্কারের আলোকেই হবে। জি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথরেখা দেখাবে এই জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার লক্ষ্যে বৈঠক হয়েছে শনিবার। সব সংস্কার কমিশনের প্রধান ও প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার জায়গায় ব্যর্থতা স্বীকার করলেন বিএনপি মহাসচিব। সরকার কি জাতীয় ঐক্যের জায়গায় ঘাটতি দেখে কিনা? সরকারের জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন কি ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার জায়গায় বিদ্যমান ঘাটতি পূরণ করতে পারবে কিনা? দেখুন, ঐক্য বিষয়টা কি? ন্যূনতম ঐক্য, সর্বোচ্চ ঐক্য। আপনি যদি দেখেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে বিরোধী গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি যে প্রক্রিয়ায় আন্দোলন করে আসছিল, সেক্ষেত্রেও কিন্তু এক এক রাজনৈতিক দলের এক এক মতাদর্শ থাকলেও ন্যূনতম কিছু বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, ঐক্যমত পোষণ করেছিল। তার আলোকেই কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যারা দীর্ঘদিন লড়াই করেছে, সেই দলগুলি কিন্তু এখন বাংলাদেশকে নানানভাবে প্রতিনিধিত্ব করছে। তো এই রাজনৈতিক দলগুলিতে আপনি যদি দেখেন 5 আগস্টের পরবর্তী অবস্থান কিন্তু একটুখানি ভিন্ন। এখন কিন্তু আওয়ামী লীগ এখানে অনুপস্থিত। এখানে অন্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে না। তাদেরও সেখানে কতটুকু ঐক্য ন্যূনতম থাকবে এবং সর্বোচ্চ ঐক্য কতটুকু হবে সেটা ঠিক করতে হবে। বিএনপির মতো রাজনৈতিক দল যখন বলে যে জাতীয় ঐক্য বা সবগুলি রাজনৈতিক দলের ঐক্যমত্য গঠনের ক্ষেত্রে ব্যর্থতা আছে, এটা যখন বলে এটা খুবই ইতিবাচক বিষয়। তার মানে বিএনপি উপলব্ধি করে ঐক্যের এখানে প্রয়োজন। আমরা যা দেখি রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে সকল অপরাপর রাজনৈতিক দলগুলি কিন্তু ঐক্যের কথাই বলছে। সুতরাং সবাই যখন ঐক্যের কথা বলছে, সরকারের দিক থেকেও এই জাতীয় ঐক্য করা, সবাইকে নিয়ে একটা ঐক্যমত্য গঠনের জন্য একটা কমিশন গঠন করার যে প্রক্রিয়া, আমি মনে করি এটা সবগুলি পরিপূরক এবং সবগুলি, যদি আমি বলি গতিপথ, সব ইতিবাচক পথেই আছে। জি, প্রফেসর পরশ সাত্তার, আপনি যদি তুহিন খানকে ঠিকঠাক মতন সংযুক্ত করতে পারেন প্লিজ আমাকে জানাবেন। আমি শহীদুল ইসলাম বাবুলকে একটা প্রশ্ন করতে চাই। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, কিন্তু নির্বাচন তো তাদের জন্য যারা মানুষকে সম্মান করেন, যারা দেশবাসীকে ভালোবাসেন, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের কপালে নির্বাচন নাই। তারা 3টি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তাণ্ডব চালিয়েছিলেন। তারা তো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? জামায়াতের আমিরের এই বক্তব্যের পর প্রায় স্পষ্ট আসলে জামায়াত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কি চাচ্ছে। এই নিয়ে কিন্তু বিএনপির খুব একটা কি হলো, জি, তিনি বলেছেন কপালে নাই, কপালে নির্বাচন নাই। বিএনপির অবস্থান আমরা এখনো স্পষ্ট হয়েছে বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা বিএনপি চায় কি চায় না? এটা তো বিএনপির মহাসচিব অনেক আগে পরিষ্কার করে বলেছেন যে কাউকে নির্বাচন থেকে বাইর করে দেওয়া, প্রত্যাখ্যান করা, এটা আমাদের বিএনপির কাজ না। আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, যাই করেছে তার বিচার হতে পারে। এবং এই ধরনের কি নিষেধাজ্ঞা দেওয়া জামাতের বিরুদ্ধে দেওয়া হয়েছিল বা যার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, এর পরিণাম ভালো হয় না। বিএনপি বলছে এটা একটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে ছেড়ে দিলে আমার মনে হয় বলে আওয়ামী লীগ যে জনধিকৃত দল, বা এটা একটা জুডিশিয়ারি প্রসেসের মধ্যে দিয়ে গেলে বলো, মানে কি বলবো, আপনি সরকারি নির্দেশে বা নির্বাহী আদেশে এই যে বাতিল করা বা নিষিদ্ধ করা, এই প্রক্রিয়া বিএনপি সমর্থন করেনি কখনো কোনো জায়গায়। কারণ প্র্যাকটিক্যালি বলা হয়েছে যে এর ফল কখনো ভালো হয় না। সেই জন্য আওয়ামী লীগ যারা করেছে, আমাদের বক্তব্য এটা যে ইফ ইট ইজ ক্যাট অর ইজ মিট, একটা কথা আছে যে আওয়ামী লীগের যদি আপনি বিচার করেন, আওয়ামী লীগের কোনো মানে অস্তিত্ব আপনি খুঁজে পাবেন সেটা আমরা মনে করছি না। কিন্তু সেই বিচারটাই তো ঠিকমতো হচ্ছে না, ত্বরান্বিত হচ্ছে না, বা যুক্তিসঙ্গতভাবে হচ্ছে না, বা সেই কাজটা ভালোভাবে আগাচ্ছে, এটা আমরা দেখছি না। বরং আপনি শুধু ওই লোম বাসার চেষ্টা করে তো কোনো লাভ হবে না কম্বলের। আপনি আওয়ামী লীগের বিচারটা করেন, নিষিদ্ধ করা না করা এটা ঐতিহাসিকভাবে বারবার দেখা গেছে
গেছে এই ধরনের ফল ভালো আসে না। সেই অভিজ্ঞতা বিএনপি পুরনো রাজনৈতিক দল হিসেবে অভিজ্ঞতার লেগে এটা আগেই পরিষ্কার করে দিয়েছে। এটা এর মধ্যে নতুন কোনো কিছু আর বলবার আছে বলে আপনারা পুরোটাই আসলে আদালতের উপর ছেড়ে দিতে চাচ্ছেন। বিচারে শুধু আদালত না, এখানে দুইটা বলা হয়েছে। একটা হলো জনগণের মধ্যে মানুষ গ্রহণ করবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা বলা হয়েছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে এটা মানুষ কিভাবে গ্রহণ করে তাদের সেটাই ব্যাপার। আপনি আর আমি তো সব মানুষ না। আর আরেকটা আছে যে একটা জুডিশিয়ারি প্রসেস, এর মধ্যে জামায়াতের সঙ্গে এইখানে আপনাদের একটা দ্বিমত আছে স্পষ্ট, সেটা অন্তত পরিষ্কার হতে পারে। আমি জামাতের আমির সাহেবের যে কথা আমি পরিষ্কার করে বুঝিনি, উনি আরো একটু পরিষ্কার করে, আমরা কিন্তু পরিষ্কার করেই বললাম। ভালো। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। যেহেতু স্পষ্ট করে জানা যায়নি তারা একান্ত ব্যক্তিগতভাবে কিছু কথা বলেছেন, সেখানে কি কথা হয়েছে আপনাদের দলের কোনো নেতাও সেখানে উপস্থিত ছিলেন না বলে আমাদের কাছে খবর এসছে। তো এইটা কি আসলে এই নানান ধরনের যে ব্যাখ্যা বিশ্লেষণ এভাবেই চলতে থাকবে? আপনাদের দল থেকে কিছু বলা হবে নাকি এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ আপনারা বলছেন? আমি কিভাবে বলবো, যেহেতু দলের পক্ষ থেকে বলা হয়নি, সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে উনি ওনার স্ত্রী এসেছিলেন, বেগম খালেদা জিয়ার হাজবেন্ড, যিনি আমাদের সাবেক পুরাতন প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট এবং দুর্গশোক, তিনিও সেনাবাহিনীর প্রধান ছিলেন। এটা কার্টিজি বিরুদ্ধ হতেই পারে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ওনার বাসায় আছেন। হ্যাঁ, কেউ কেউ এটাকে নানান ধরনের স্পেকুলেশন দেওয়ার চেষ্টা করছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে, নানান ধরনের ব্যাপার। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি যেটা মনে করছি যে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। উনি অসুস্থ ছিলেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন, ওনার পর নিপীড়ন হয়েছে, উনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন, ওনার শারীরের খোঁজ খবর নিতে, এতটুকুই আমরা জানি। এর বাইরে জি, মুজিবুর রহমান মঞ্জু, বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। 40 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। এই সাক্ষাৎ নিয়ে অনেকেরই কৌতূহল, কেননা সাক্ষাৎকারে খুব বেশি তথ্য তেমন কেউ জানেন না। শহীদুল ইসলাম বাবুল এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলতেই বেশি আগ্রহী। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান মনে করেন খালেদা জিয়ার সাথে এই সাক্ষাৎকারের মাধ্যমে সেনাপ্রধান কোনো রাজনৈতিক বার্তা দিয়ে থাকতে পারেন। আপনি কি মনে করেন এই সাক্ষাৎকারে কি কোনো বিশেষ বার্তা আছে? দেখেন, একটা তো ধারণা আর একটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতায় তো আমরা খালি চোখে দেখেছি এটা একটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আপনি যদি বললেন যে একটা অ্যানালাইসিস করার জন্য, তাহলে এটার মধ্যে একটা বার্তা আছে আমার দৃষ্টিকোণ থেকে। সেই বার্তাটা কি? কিছুদিন আগে আপনি দেখেছেন যে ছাত্ররা একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে তারা একটা প্রোক্লামেশন ডিক্লেয়ার করবে, এবং সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে সেই প্রোক্লামেশন ডিক্লারেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং ছাত্রদের সাথে সেনাবাহিনীরও একটা বৈঠক হয়েছে, এটা আমরা নানা সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও সম্ভবত ছাত্রদেরকে বলা হয়েছে যে আমরা সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো ঘোষণাপত্র হয় তাহলে সেটা ভালো হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রফেসর ইউনূসও এই কথার সাথে একমত ছিলেন, বিএনপিও এই কথার সাথে একমত ছিলেন, এবং সেনাবাহিনী প্রধানও এই কথার সাথে একমত ছিলেন, এবং আরও অন্যান্য রাজনৈতিক দলও ছিলেন। সুতরাং এখানে একটা সহমতের জায়গায় পৌঁছার পরে যখন সেনাবাহিনী প্রধান খালেদা জিয়াকে দেখতে যান, সেখানে একটা এক ধরনের বার্তার প্রবাহ তৈরি হয়। যেহেতু আমাদের কাছে কোনো স্পষ্ট কথা নাই, সেটা আমরা বলবো না সেভাবে, কিন্তু আমার কাছে এটাকে ইতিবাচকভাবে দেখি যে আমরা একটা কনসেনসাসের দিকে আমরা যাচ্ছি। এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম ছাত্ররাও এই কথার সাথে একমত হয়েছে, তারাও কিন্তু তাদের কর্মসূচি থেকে কিছুটা পিছিয়ে এসে তারাও বলেছে একটা ন্যাশনাল কনসেনসাস যেহেতু গভর্নমেন্ট করতে চাচ্ছে, সো এটা বেটার। তো সেই জন্য আমি খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টাকে আমি এভাবে দেখি যে একটা জাতীয় ঐকমত্যের জায়গায় একটা আভাস হিসেবে আমি দেখি, এটা একটা বার্তা হিসেবেই আপনি মনে করছেন। জি, তুহিন খান, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, ইয়ার্কি যে পেজটি গণঅভ্যুত্থানে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, তারা একটি স্ট্যাটাস দিয়েছে। আমি আশা করি আপনি শুনেছেন। উত্তরটা যদি এখন দিতেন আর কি, এখনই খাচ্ছে আরেক দল, এখনই খাচ্ছে, আরেকবার বলবো। আচ্ছা, তারা যেটা বলেছে যে ভোট না নিয়েই এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বারবার ভোট চাচ্ছে, আরেক দল এখনই খাচ্ছে তাই তাদের ভোটের দরকার নাই। তারা আবার এটাও স্পষ্ট করেছে প্রথম দলটি হচ্ছে আওয়ামী লীগ, যারা ভোট না নিয়েই এক দল খাইছে। তো দ্বিতীয় দলটি যদি বারবার ভোট চাচ্ছে, বিএনপি এবং সমমনা দলগুলো বারবার ভোট চাচ্ছে, তাদেরকে ধরে দ্বিতীয় দল। তৃতীয়টি তাহলে কারা? এখনই খাচ্ছে তাই তাদের ভোটের দরকার নেই, ভোটের এখনই দরকার নেই আপনাদেরকে মিন করলো কিনা? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, ইয়ার্কির এই যে জোকটা, এটা জোক হিসাবে আমার মনে হয় যে খুব একটা ভালো হয় নাই।
তার কারণ হয়েছে এই যে এক দল খাইছে, আরেক দল খাচ্ছে, আরেক দল খাবে, বা আরেক দল ভোট ছাড়াই খাচ্ছে, এই যে ইয়ার্কির এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা আসলে একটা বিরাজনীতিকীকরণের দিকে যাওয়ার অ্যাপ্রোচ। এবং এই যে মানে যারাই রাজনীতি করে তারাই খায় এবং এর মধ্যে খাওয়া ছাড়া আর কিছুই নাই, এই যে কথাটা বলা, এই কথাটা বলে আসলে আমরা দেখেছি 90-এর দশক থেকে আমাদের এখানকার তরুণ প্রজন্মকে এক ধরনের রাজনীতি বিমুখ করে রাখা হয়েছে। এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যখন আবার রাজনীতি করা বা রাজনীতির নতুন একটা রাজনীতির স্বপ্ন যখন তারা দেখছে, তখন আবারও সেই পুরাতন স্টাইলেই যে জোক, আমার মনে হয় যে ইয়ার্কির জোকের ধরন পরিবর্তন করা দরকার। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি ইয়ার্কি এটা দিয়ে জাতীয় নাগরিক কমিটি বা সংশ্লিষ্ট কাউকে বুঝিয়ে থাকেন, তাহলে আমি জানি না তারা কেন এভাবে কথাটা বললেন। তার কারণ আমি একটু স্পষ্ট করি, সেটা হলো যে আমাদের বর্তমান যেই সরকার, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে যদি খাওয়ার কোনো অভিযোগ, এটা তো গুরুতর অভিযোগ, দুর্নীতির যদি অভিযোগ থাকে, তাহলে ইয়ার্কির সেটা স্পষ্ট করা দরকার যে তারা আসলে কোথায় কোথায় কিভাবে খাচ্ছে। এটা হলো সরকারের কথা বলেনি, বর্তমান সরকারের কথা বলেনি, রাজনৈতিক দল, 3টি দলের কথা বলেছে, এখানে কোথাও সরকারের কথা বলা হয়নি। রাজনৈতিক দলের কথা যদি ওনারা বলেন, সেক্ষেত্রে প্রথমত জাতীয় নাগরিক কমিটি এখনো কোনো রাজনৈতিক দল হিসেবে অফিসিয়ালি আবির্ভূত হয়নি। দল, হ্যাঁ, এখনো কোনো রাজনৈতিক দল হিসাবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি আসেনি। আর দ্বিতীয় কথা হলো, যদি তারা মনে করেন যে জাতীয় নাগরিক কমিটি ভোট ছাড়াই খাচ্ছেন, তাহলে সেটার সাথে কিন্তু আমি সরকারের কথাটা এই কারণে আনলাম যে সরকারে যাওয়া ছাড়া তো ভোট ছাড়া খাওয়া সম্ভব না, বা ভোট সহ খাওয়াও সম্ভব না, সরকারে যেতে হবে। অর্থাৎ ইয়ার্কির এই জোকসে একটা ইঙ্গিত আছে যে জাতীয় নাগরিক কমিটির সাথে বর্তমান সরকারের একটা সম্পর্কের দিকে ইঙ্গিতটা আছে, কিংস পার্টি বা এই ধরনের একটা ইঙ্গিত। তুহিন খান, আরেকটা ইঙ্গিতের কথা বলি এই কিংস পার্টি নিয়ে। 2 সপ্তাহ যুক্তরাজ্য সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন। এক পর্যায়ে তিনি বললেন, নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটি যেন কিংস পার্টি না হয়। ইয়ার্কি যাদেরকে ইঙ্গিত করেছে সালাউদ্দিন আহমেদ, কি একই দলকে ইঙ্গিত করলো কিনা? হ্যাঁ, আমার ধারণা একই দলকে ইঙ্গিত করেছেন তারা, এবং এটা নিয়ে আলোচনাও হচ্ছে। তো দেখেন, কিংস পার্টির কথাটা আমি এর আগেও একাধিক জায়গায় একাধিকভাবে বলেছি, অনেকেই বলেছেন। সেটা হলো, দেখেন, কিংস পার্টি যে বলা হচ্ছে কথাটা, আমি এটার অপোজ করি এই কারণে যে এই যে সরকার, বর্তমান সরকার, আপনারা জানেন যে এই বর্তমান সরকারের কোনো একটা একক একটা পাওয়ার বেজ নাই। এই সরকার কোনো একটা নির্বাচনে জিতে আসা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সরকার না। এই সরকার একটা গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের মধ্যে অনেকের অনেক ধরনের স্টেক আছে, এটা আপনারা নানানভাবে জানেন। এখানে এই সরকারের মধ্যে যেরকম রাজনৈতিক দলগুলির এক ধরনের সরকারের সাথে সুসম্পর্কের কথা আমরা জানি, শোনা যাচ্ছে, ঠিক তেমনিভাবে ছাত্রদের এক ধরনের সম্পর্ক এই সরকারের সাথে আছে। এই সরকারের সাথে সহযোগিতার এক ধরনের সম্পর্ক জেনারেল ওয়াকার সাহেব বলেছেন। তো নানানভাবেই এই সরকারের সাথে অনেকগুলি গোষ্ঠীর এক ধরনের সম্পর্ক, অনেক স্টেক হোল্ডার এই সরকারের সাথে যুক্ত আছেন। সেখানে যদি বলা হয় যে এই সরকার কেবল স্টুডেন্টদের সরকার, তাহলে আমি পাল্টা প্রশ্ন করব যে যদি এই সরকার স্টুডেন্টদের সরকার হয়েই থাকে, তাহলে কেন স্টুডেন্টরা এখনো পর্যন্ত অভ্যুত্থানের পর থেকে এই অবধি তাদের কোনো একটা দাবি, মেজর দাবি কেন এই সরকারকে দিয়ে আদায় করাইতে পারলেন না? সাপোজ আমি একদম লাস্ট প্রোক্লেমেশনের কথাটাই যদি ধরি, প্রোক্লেমেশনের দাবিটাও তো স্টুডেন্টরা যেভাবে দাবিটা করেছিল, সরকার পরবর্তীতে একটা সম্মতিতে গিয়েছে, কিন্তু সরকার কিন্তু শুরুতেই সেটাকে নাকচ করেছে, এবং নাকচ করে তার এক ধরনের স্ট্রং অবস্থান সে জানিয়েছে। তারপরে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রের কথা সরকার বলেছে, এবং সেটাও এখনো সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে কিংস পার্টি কথাটা বলা হয়, আমার মনে হয় যে এটা যারা বলেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। জি, আপনারা একটা সময় বেঁধে দিয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি, আলাপ আছে আরো। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ আছেন। গত 1 যুগ ধরে আমরা বছরের প্রথম দিনে বই উৎসব দেখে আসছি, এবার বছরের প্রথম দিন সব বই শিশুরা হাতে পায়নি। ফয়েজ আহমদ, সরকার কি মনে করে, এটা কোন লেভেলের ব্যর্থতা, নাকি ব্যর্থতা না? দেখুন, আমাদের এখানে পাঠ্যপুস্তক, প্রথম হচ্ছে যদি আপনি ব্যর্থতার কথা বলেন, কোনো ব্যর্থতাই সরকারের পক্ষ থেকে স্বীকার করতে কোনো অসুবিধা নেই। তবে ব্যর্থতার আড়ালে আপনি যদি দেখেন, বেশ কিছু বাস্তবতা এখানে জড়িত আছে।
সরকার যে সময়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বা দায়িত্ব গ্রহণ করেছে সেই সময়ের পরে মাত্র 5 মাস সময় পেয়েছে। পাঠ্যপুস্তকের কর্মযজ্ঞ আসলে এক বিশাল কর্মযজ্ঞ। আপনি যদি শুধু এবছর দেখেন, আপনি এই 1 জানুয়ারিকে ঘিরে গত কয়েক বছরে যদি আপনি দেখেন, পাঠ্যপুস্তক সঠিক সময়ে আমাদের শিশুদের হাতে পৌঁছাতে পারেনি আগের সরকারও। তো সেটা দিয়ে এটা জাস্টিফাই করার কোনো বিষয় নাই। আমাদের মূল বিষয়টা হচ্ছে এই গত সরকার গত 15 বছর ধরে 16 বছর ধরে ইতিহাসের যে বিকৃতি ঘটিয়েছে, এখানে আমাদের টেক্সট বুকগুলিতে অনেক ধরনের পরিবর্তন আনতে হয়েছে। শুদ্ধ ইতিহাস নিশ্চিত করার জন্য, আমাদের শিক্ষার্থীরা যাতে সঠিক ইতিহাস জানতে পারে সেই ব্যবস্থা করার জন্য এখানে পাঠ্যপুস্তকের আমূল পরিবর্তন এসেছে। তো আপনাকে সে কারণে প্রায় অধিকাংশ বই নতুন করে ছাপতে হয়েছে। এই সময়টুকু লেগেছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে কিছু জি জি নিশ্চয়ই। ইতিহাস তো আসলে অঙ্ক, বিজ্ঞান বা ইংরেজি বইয়ে থাকে না। তো যেই বইগুলো কারেকশন করার প্রয়োজন ছিল সেগুলো বাদে বাকি বইগুলো তো বাচ্চাদের হাতে দেওয়া যেত। হ্যাঁ, আমি তো সেটা বলছি আপনাকে, যতগুলি দেয়া যেত তার মধ্যে সর্বোচ্চটুকু দেওয়া সম্ভব হয়েছে। আপনাকে একই সঙ্গে চিন্তা করতে হবে যে আমাদের রাজনীতিকরণের এমন অবস্থা তৈরি হয়েছে, সর্বত্র রাজনীতিকরণ হয়েছে। আপনি দেখেছেন 5 তারিখের পরে মসজিদের ইমাম পালিয়েছে, মন্দিরের পুরোহিত পালিয়েছে, হসপিটাল থেকে ক্যান্টিন বয় পালিয়েছে, ডাক্তার পালিয়েছে, থানা থেকে পুলিশ পালিয়েছে, সাংবাদিকরা পালিয়েছে, আপনি দেখেছেন। তো সেই জায়গায় আপনি যদি দেখেন, এই যে বিশাল এক কর্মযজ্ঞ, ছাপা হওয়া, ঠিকাদার, এসব কিছু ছিল রাজনৈতিক, অনেক কিছুই আটকে গেছে। সেই জায়গাগুলিকে স্বাভাবিক করে যতটুকু সম্ভব হয়েছে করেছে, এবং সরকার আন্তরিকভাবে ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে এখনও কাজ করে যাচ্ছে। আজকেও যদি আপনি দেখেন, শিক্ষা উপদেষ্টা বলেছে এই বই ছাপা হওয়া বিলম্বের পিছনে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার যে একটা উৎসবমুখর ব্যাপার, সেটা নিশ্চিত করতে না পারা এক ধরনের কষ্টের বিষয়। এই কষ্টটা সবার। তো সেই কষ্টটা যেমন মেনে নিতে হচ্ছে, একইভাবে আমাদেরকে এটাও মানতে হচ্ছে যে এই প্রক্রিয়ার পিছনে ছিল বিপুল দুর্নীতি। আপনারা সেটা কিন্তু আপনাদের টেলিভিশনে নিউজ হয়েছে, এই বই ছাপার যে বাণিজ্য, সেটা নিয়ে, এর নেপথ্যের দুর্নীতি নিয়ে। সুতরাং আপনারা আমার মনে হয় বিষয়টা সম্পর্কে অবগত আছেন, একইভাবে দেশবাসীও জানে। এজন্য আপনি দেখুন, বই অনেকে হাতে পায়নি, কিন্তু এই লেভেলে কোনো অসন্তোষ নেই যে এটা নিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সরকার দিক থেকে মনে করা হয় এটা যদি আরও সঠিক সময় যদি হাতে পৌঁছানো যেত অনেক ভালো হতো। তবে যে নির্ভুলভাবে, নির্ভেজালভাবে যেন পৌঁছানো যায়, সঠিক ইতিহাস যেন শিশুদের হাতে তুলে দেওয়া যায়, সে বিষয়ে সরকার আন্তরিক। জি ফয়েজ আহমদ, 43তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের প্রজ্ঞাপনভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে 168 জনের নাম বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে নানা আলোচনা চলছে। গত বছরের 15ই অক্টোবর প্রথম দফায় 99 জনকে বাদ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন যাদের বাদ দেওয়া হয়েছিল এর মধ্যে 45 জন স্বাস্থ্য পরীক্ষা অংশ নেননি, আর বাকি 54 জন বাদ পড়েছিলেন। আর প্রথম প্রজ্ঞাপন থেকে কাটছাট করে আরও 168 জনকে বাদ দিয়ে 30 ডিসেম্বর দ্বিতীয় প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ফলে এই বিসিএসে সব মিলিয়ে মোট 222 জন উত্তীর্ণ হলেও পিএসসির সুপারিশ পেয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এখন আবার 43তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতজনকে বাদ কেন দেওয়া হলো, আবার বাদ দেওয়ার পর পুনর্বিবেচনার সুযোগ কেন দেওয়া হলো? বাদ দেওয়ার প্রক্রিয়াতে ভুল ছিল নাকি আবারও সুযোগ দেওয়া হচ্ছে সেটাতে ভুলটা কোথায়? দেখুন, এখানে ভুল খোঁজার চেয়ে খুঁজতে হবে আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন যে এই যে বাদ দেয়া, সেটা তো সুনির্দিষ্ট একটি গোয়েন্দা প্রতিবেদন বলেন বা যেভাবে আমাদের এখানে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে হয়েছে। তারপর সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু অতীতের সময়ের মতো উপেক্ষা করা হয়নি। আপনাকে এটা মাথায় নিতে হবে যে কোনো বিষয়ে যখন যে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নাগরিকদের মধ্যে সেই বিষয় নিয়ে যখন কোনো উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে, সরকার তার জায়গা থেকে সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। আমার মনে হয় আপনার প্রশ্নের মধ্যেই ওর উত্তর আছে যে সরকার এখন আবার সেগুলি পুনর্বিবেচনার কথা বলছে। এটাকে আপনি দেখতে হবে যে নাগরিকদের উদ্বেগ উৎকণ্ঠা, এই জায়গাগুলিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করছে। জি তুহিন খান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত আপনারা সময় বেঁধে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে সরকার দৃশ্যমান কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন আপনারা গেল শনিবার দুপুরবেলা। তো কি ধরনের কঠোর কর্মসূচি আপনারা দিবেন, কি করতে যাচ্ছেন আপনারা? না দেখেন, কঠোর কর্মসূচি
এটা তো পরে আসবে। সরকার, আমরা 31 ডিসেম্বর যে ঘোষণাপত্রের কথা বলেছি, সেই ঘোষণাপত্রের সাথে পরবর্তীতে রাজনৈতিক দলগুলিও এক ধরনের ঐকমত্য জানিয়েছে। সরকারও আমাদেরকে বলেছে যে সরকার তার জায়গা থেকে রাজনৈতিক দলগুলির সাথে একসাথে বসে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা তৈরি করবে। সুতরাং প্রথমত সেটাই আমরা থাকতে চাই, কারণ এখন যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিতে আমরা সবাই জাতীয় ঐক্যের কথা বলছি, ঐক্যের কথা অনেক উচ্চারিত হচ্ছে। তো আমরা সেই ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রটা দিতে পারি কিনা সেটার দিকেই আমাদের সমস্ত মনোযোগ। তার কারণ জুলাই অভ্যুত্থানে আমরা আগেও বলেছি যে জুলাই অভ্যুত্থানে এখন যতগুলি রাজনৈতিক শক্তি সচল আছে, ক্রিয়াশীল আছে, তারা প্রত্যেকেই প্রায় যার যার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানে খুব দৃশ্যমান ভূমিকা রেখেছে। সুতরাং জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যদি আসে, সেটা একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আসাটাই যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু আমরা 31শে ডিসেম্বরের প্রোগ্রামটা, যেই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের যেই প্রোগ্রাম ছিল সেইটা ক্যান্সেল করি এবং আমরা কিন্তু ঘোষণাপত্রটা দেইনি। সুতরাং সেদিকেই আমাদের মনোযোগ যে সরকার অলরেডি আমরা আজকে দেখেছি যে সরকারের যিনি প্রেস সচিব আছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কাল থেকেই বসা শুরু হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে। সুতরাং আমরা আশা করছি যে এটা খুবই যৌক্তিক এবং শান্তিপূর্ণ উপায়ে ঐক্যমত্যের ভিত্তিতে এটা সমাধান হবে। যেই কঠোর ঘোষণা যেটা দেওয়া হয়েছে যে আমরা কোনো না কোনো উদ্যোগ তো নেবই, যদি ঘোষণাপত্র না আসে তাহলে তো আমাদের দিক থেকে, যেহেতু আমাদের এটা একটা দাবি এবং এটা এই অভ্যুত্থানের দাবি এবং রাজনৈতিক দলগুলিও এটার সাথে সহমত জ্ঞাপন করেছেন, আমরা যদি সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেই, আমরা আশা করব রাজনৈতিক দলগুলিও সেই কর্মসূচিতে আমাদের সাথে থাকবেন। জি, কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের উপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের সম্পৃক্ততার কথা বলেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। অভিযোগের বিষয়ে তিনি লম্বা একটি ফেসবুক পোস্ট করে বিভিন্ন যুক্তিও দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। অভিযোগের বিষয়ে নাগরিক কমিটি কি বলবে? ধন্যবাদ। আসলে সার্জিস আলমের বিরুদ্ধে খোমেনি ইহসান যিনি যেই অভিযোগটি এনেছেন, সেই অভিযোগটি আসলে কতটুকু সত্য সেটা কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। সার্জিস আলম নিজে এই ব্যাপারে একটি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যেই সম্পৃক্ততা সেটা অস্বীকার করেছেন। তিনি ফারুক হাসানকে দেখতেও গিয়েছেন। আমি এখানে বলবো, প্রথমত যেহেতু জনাব ফারুক হাসান তিনি যেহেতু একজন আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সেই আয়োজনে, সুতরাং তাদের পক্ষ থেকে ওনার নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা তারা পারেনি, যেটা তাদের ব্যর্থতা, এবং এটার জন্য তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত, তাদের এটার জন্য একটা করা উচিত, অ্যাপোলজি করা উচিত। আর দ্বিতীয়ত, সার্জিস আলম যদি এটার সাথে কিভাবে জড়িত আমি ঠিক জানি না। মানে খোমেনি ইহসান যে কথাটি বলেছেন যে এরা আগে ছাত্রদল যুবদল করতো, তারপরে এরা সার্জিসের লোক, এখন এই সার্জিসের লোক কথাটা আসলে কীরকম আমি ঠিক নিশ্চিত নই। কারণ যারা হামলা করেছেন তারা কি জাতীয় নাগরিক কমিটির সদস্য, নাকি তারা কোনো সংগঠনের সদস্য, নাকি তারা সার্জিসের আত্মীয়? এটা আসলে এটা তো খুবই ভেইগ একটা সিচুয়েশন। সুতরাং এই সিচুয়েশন নিয়ে আসলে আমাদের দিক থেকে মন্তব্য করার মতো কিছু নেই বলে আমার মনে হয়। এটা যদি যথাযথ আমরা এটার শাস্তি দাবি করি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে, সবারই ভিডিও ফুটেজ আছে, আমরা ছবি দেখেছি, চিহ্নিত করে তাদেরকে যথাযথ উপায়ে শাস্তির আওতায় আনা হোক, এটাই আমরা দাবি করি। জি, শহীদুল ইসলাম বাবুল খুব শিগগিরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাচ্ছেন যুক্তরাজ্যে এবং সেখানে কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে, বিষয়টা এমন না যে মা ছেলের দেখা হবে, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারম্যানের সঙ্গে দেখা হবে একটি বড় দলের। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কি আসছে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিনা আমি জানি না। এরকম কোনো সিদ্ধান্তের ব্যাপার নাই যে বিএনপি আগামীতে নির্বাচনে যাবে না আন্দোলনে যাবে বা কী হবে, এরকম কোনো ব্যাপার নাই। ব্যাপার হলো এটা ঐতিহাসিক একটা মুহূর্ত হবে আমি বিশ্বাস করি। কারণ একটা নিপীড়িত, একটা মজলুম মানুষ, প্রায় মৃত্যু পথযাত্রী মানুষ, মা এবং সন্তান দুজনই মজলুম,
দীর্ঘ অদর্শনের পরে তাদের দেখা হচ্ছে। এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা সন্তান হিসেবে আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, বেগম খালেদা যে এখনও যে বেঁচে আছেন, তার ছেলের সাথে, তার একমাত্র পুত্র, তার সাথে তার দেখা হবে। তিনি আর এক সন্তান হারিয়েছেন। তিনি প্রায় মৃত্যু পথযাত্রী অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, তিনি কারাগারে ছিলেন, দীর্ঘদিন কারা নির্যাতিত হয়েছেন। এরপরে এখন এই অবস্থায় তার সন্তানের সাথে তার দেখা হবে, তার পুত্রবধূর সাথে দেখা হবে, তার নাতনির সাথে তার দেখা হবে এবং তারাও তাকে পাবেন। এটা নিঃসন্দেহে একটা মানে আনন্দঘন ব্যাপার এবং ঐতিহাসিক আমাদের জন্য আনন্দের ব্যাপার। আর আরেকটু কিছু বলবো? হ্যাঁ, আমি আপনাকে সময় দিচ্ছি, একটা প্রশ্ন করে সময় দিই। যুক্তরাজ্য সফর শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দেশে ফিরে আজকেই ফিরেছেন। তিনি যেটা বলেছেন যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। কোন পরিবেশকে আসলে বিএনপি উপযুক্ত মনে করছে? আচ্ছা শুনুন, পরিবেশ একটা তো তার আইনগত কিছু ব্যাপার আছে, সেটা একটা বিষয়। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নিরাপত্তার অনেকগুলো ইস্যুও কিন্তু এখানে সম্পৃক্ত আছে। হ্যাঁ, তিনি এখানে আসবেন, নামবেন, যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে তার সুনিশ্চিত নিরাপত্তা কতটুকু তিনি পাবেন কি পাবেন না। হ্যাঁ, এই বিষয়গুলোও কিন্তু আছে, কারণ অনেকগুলা ইস্যু যেগুলো সব কিছু বলাও যাচ্ছে না, এরকম বিষয় নিশ্চয়ই আপনাকে মাথায় রাখতে হবে। কে দেশে না আসতে চায়? তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এত বছর, আমরা 15 দিন থাকলে আমাদের দম বন্ধ হয়ে যায়। উনি কি বাংলাদেশে আসতে চান না? নিশ্চয়ই আসতে চান, নিশ্চয়ই পারিপার্শ্বিক, তারপরে তার এখানে থাকার ব্যবস্থা, ইসের ব্যবস্থা, আবাসন অনেকগুলো ব্যাপার আছে। তার আগে যদি এই বাড়িতে তিনি থাকতেন, সেখানেও তার থাকার অবস্থা রাখে নাই, সেটাও একটা আপনি জানেন সব বিষয়গুলো, সেগুলো। তারপরে পার্টির ডিসিশনের ব্যাপার আছে, এটা ওনার একার কোনো সিদ্ধান্ত তা না। তার মা হিসেবে যদি বলেন, তার ব্যাপার সিদ্ধান্তের ব্যাপার আছে, দলের সিদ্ধান্তের ব্যাপার আছে যে কবে ওনাকে প্রয়োজন, কিভাবে উনি আসবেন, হ্যাঁ কখন আসবেন। তবে উনি এটাও বলেছেন যে খুব দ্রুততম সময়ে তারেক রহমান দেশে আসবেন, এবং এটা আমরাও বিশ্বাস করি যে তার আসার পথ সুগম হচ্ছে এবং তিনি দ্রুততম সময়ে চলে আসবেন। জি, শহীদুল ইসলাম বাবুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ন্যায় ও সততা ব্যতিরেকে পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না। যারা অন্যায় অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন, তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। সম্প্রতি ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে ওই ব্যক্তি ছাত্র শিবির নয়, ছাত্রদল নেতা, যে তথ্য ফ্যাক্ট চেক করে জানিয়েছে রিউমার স্ক্যানার। তো এই যে মঈন খান যেটা বললেন, ন্যায় ও সততা ব্যতিরেকে পৃথিবীর কোনো দেশ উপরে উঠতে পারে না, সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত শেখ হাসিনার পতন থেকে, মানে বিএনপি কি ঠিকঠাক মতো শিক্ষা নিয়েছে? শোনেন, আমার কথা শোনেন, এই যে বিএনপিকে নিষ্ঠুরভাবে আপনারা সমালোচনা করছেন, এখন এআরকির মতো একটা ফেসবুক পেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, একটা বায়বীয় জায়গায়, সেই জায়গার একটা তথ্যসূত্রে এনে এখানে আপনার প্ল্যাটফর্মে আপনি তুলে আনছেন। মঈন খানের কথা এনেছেন, ঠিক আছে, জামাতের আমিরের কথা এনেছেন, এটাও ঠিক আছে। আরেকজন যদি বলতে পারে কি ওই মৌলানা আজহারি, সেটাও ঠিক আছে, এটা কোনো বায়বীয় বিষয় না। কিন্তু একদল খাচ্ছে আর এই যে বিএনপি নামের নিষ্ঠুর সমালোচনা, কেউ কেউ বলছেন দলগতভাবে বিএনপি চাঁদাবাজি করছে। না না, আমার কথা শুনে, মঈন খানের কথা কোনো ব্যত্যয় নাই। উনি বলেছেন যিনি অন্যায় করবেন, নীতি আদর্শ যদি না থাকে, অবশ্যই তার পরিণতি ইতিহাস নির্ধারিত, এটা তো সত্য কথা। কিন্তু বিএনপি দলগতভাবে চাঁদাবাজি করছে, দল খাচ্ছে, এই যে শব্দগুলা, এই শব্দগুলা বিএনপির বিরুদ্ধে একটা মজলুম রাজনৈতিক দল, 17 বছর যারা লড়াই সংগ্রামে ছিল, কত মানুষ আহত হয়েছে, নিয়েছে, কোথায় খাওয়ার সুযোগ পেয়েছে, কি খেয়েছে, হচ্ছে, ভুল হয়নি সেটা না। দল হিসেবে বিএনপির বিস্তীর্ণ, আমার দলের কর্মী বেশি, অনেক গুণ বেশি, সমস্ত রাজনৈতিক দল মিলে জানা আমার তার চাইতে বেশি। এখনকার বাস্তবতায় সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে কে কোন জায়গায় কোনো অন্যায় করেছে, বিএনপির দল হিসেবে কোথায় কাকে কিভাবে প্রোটেকশন দিয়েছে, আপনি আমাকে বলতে পারবেন? রাজনৈতিক দল হিসেবে বিএনপির হাতে কি আছে? বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আছে, গ্রেপ্তার করছে না কেন? সরকারের উইংস আছে, সমস্ত বাহিনী আছে। বিএনপির চেয়ারম্যান এটাও বলেছেন যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে ধরে বেঁধে পুলিশে দিয়ে দিবেন। আমরা অসংখ্য বহিষ্কার করেছি, আমরা নিজেরা মামলা দিয়েছি, তারপরও আপনারা বলছেন দল হিসেবেই মনে হয় বিএনপি চাঁদাবাজি। কি মনে হয় সরকার কেন গ্রেফতার করছে না? সেটা আপনারা বলতে পারবেন, সরকারকে জিজ্ঞেস করেন। জি জি, ফয়েজ আহমদ, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি যাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। শহীদুল ইসলাম বাবুল জানেন না আসলে বিএনপিতে যারা চাঁদাবাজি করছেন তাদেরকে সরকার কেন গ্রেফতার করছে না, আপনি জানেন? না, দেখুন, এখানে একটা বিষয় সেটাও তো একটা প্রশ্ন উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি সত্যিকার অর্থেই বিএনপির মতো বিশাল বড় রাজনৈতিক দল, তার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নেতাকর্মী। সেখানে আপনি এটা নিশ্চিত করে আমি বলতে পারি যে বিএনপি গত 5 তারিখের মানে 5 আগস্টের পর থেকে তাদের নিজ দলের মধ্যে শৃঙ্খলা ধরে রাখার জন্য এমন এমন দৃষ্টান্ত দেখিয়েছে যেটা অতীতে কখনো কোনো রাজনৈতিক দলকে দেখাতে আমরা দেখিনি।
বিএনপি দলগতভাবে তার কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে। সুতরাং বিএনপির হাইকমান্ড থেকে যদি বলি নেতাকর্মীদের প্রতি একটা বার্তা পরিষ্কার, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠছে, এখন আপনিও প্রশ্ন করছেন, ভাইও প্রশ্ন করছে যে কেন সরকার অ্যারেস্ট করছে না। সরকার বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এরকম করে কাউকে অ্যারেস্ট করছে না। সরকার অপরাধ যারা করছে তাদের বিষয়ে আইনগত যেরকম ব্যবস্থা হওয়ার সেটা একদম উত্তর পরিষ্কার। জি, ক্ষমতা রয়েছে ততটুকু দিয়েই সরকার চেষ্টা করছে। মুজিবুর রহমান মঞ্জু, দলীয় পরিচয় না। জি নিশ্চয়ই। মুজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, দুঃখিত, আপনারা সংস্কার করবেন কেন? নির্বাচন দিন, আমরা এসে সংস্কার করব। যারা এই কথা বলেন আমরা তাদের কেন বিশ্বাস করব? আপনারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। শুধু নির্বাচনের জন্য জনগণ রক্ত দেয়নি, নির্বাচন তো হতেই হবে, তবে তা সংস্কার হওয়ার পর। অবিশ্বাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে মতানৈক্য দেখা যাচ্ছে, এটার সমাধান শেষ না হলে শেষ পর্যন্ত কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই কিন্তু সরকারি দল হয়ে গেছে এবং সবাই মিলে বিএনপির বিরোধিতা করছে। আপনি দেখেছেন নাগরিক কমিটিও করছে বা সরকারের পক্ষ থেকে লোকেরা করছে। ইভেন আমি দেখলাম যে জামায়াতের সাথেও যে বিএনপির একটা রীতিমতো ঝগড়া তৈরি হয়েছে এবং রিজভী ভাই তো অলরেডি বলেছেন যে জামাতও দখল করছে বিভিন্ন ব্যাংক ইত্যাদি ইত্যাদি। তো এটা আমি একটা ভালো চোখে দেখি যে বিএনপিকে সবাই মিলে এক ধরনের চাপে রেখেছে, যাতে বিএনপির যে একটা ভয় যে বিএনপি ক্ষমতায় আসলেই আবার আগের মতো হয়ে যাবে। তো এটা আমি রাজনৈতিক দল আকারে আমি খারাপভাবে দেখি না। আমি মনে করি যে এটা বিএনপিকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে থাকা সুযোগ, এবং বিএনপি সেভাবে অ্যাক্টও করছে। কিন্তু বিএনপি যেভাবে আপনার দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে, যেটা ফয়েজ আহমেদ বললেন, সেটাও তো একটা দেখার বিষয়। আমাদের জায়গা থেকে আমরা যেটা দেখি, আমার কথা হচ্ছে দেখেন আমরা সবাই তো এই একই পরিমণ্ডলেই বসবাস করছি। এখন একই পরিমণ্ডলে বসবাস করছি বলেই তো এই কথাগুলোর কোনোটা যে ভিত্তিহীন কথা তা তো না। রাজনৈতিক দলগুলো সংস্কার করতে চায় না, বরং যেই প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। রাজনৈতিক দল বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমরা তো রাজনৈতিক দল। আমরা বারবার যেটা বলছি যে যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতায় থেকে ক্ষমতার জায়গা থেকে, যেমন আমি সবসময় বলি বিএনপির নেতাদের সাথে দেখা হলো, আমি বললাম যে আপনারা তো একটা মানে বিপদের দিকে যাচ্ছেন। কিসের বিপদ? বললাম যে দেখেন আপনারা যত তাড়াতাড়ি ক্ষমতায় যাবেন তত তো বিপদে পড়বেন, কারণ রাষ্ট্রটা তো একটা ভঙ্গুর অবস্থায় আছে, অর্থনীতি খুবই নাজুক অবস্থায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বেকারার অবস্থা, দ্রব্যমূল্যের পরিস্থিতির কিন্তু খুব বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছি না। শীতকালের কারণে সবজি টবজির দাম একটু কমেছে, এটা সত্য, কিন্তু যখনই আবার গ্রীষ্মকাল আসবে, ইলেকট্রিসিটির লোডশেডিং, আপনার তেলের দাম বাড়ছে, এই সমস্ত প্রেশারগুলো পড়বে। এখন আবার গ্যাসের সংকট। তার মানে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার পরে এখনকার যেই চাপটা আছে, পুরো চাপটা বিএনপির উপর পড়বে। আমি যেটা আপনাকে আগের কথাই বলেছি যে আমাদের যেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারটা থাকে, সে তো ইলেকশন করে না। প্রফেসর ইউনূস তো ইলেকশন করবে না, ওনার জনপ্রিয়তার দরকার নাই। সমস্যা হচ্ছে প্রফেসর ইউনূসের যদি আপনি গত 15 বছরের ডাটা দেখেন, প্রত্যেকটাতে দেখবেন উনি কিন্তু সব জায়গায় ক্লেপিং পেয়েছেন, হাততালি পেয়েছেন। কোথাও এমন দেখবেন না যে ডক্টর ইউনূস কোথাও মানে জনরোষের মুখোমুখি হয়েছেন। তো উনি তো হাততালি পেরে অভ্যস্ত। এখন উনি যখন দেখবেন উনি কোনো সংস্কার করতে গেলে কিন্তু উনি বাধার সম্মুখীন হবেন। আপনি দেখেছেন প্রশাসন সংস্কার কমিশন এখনো রিপোর্টও দেয় নাই, তারা শুধু একটা ধারণা দিয়েছে যে প্রশাসন আপনার ওই ক্যাডারের মধ্যে 50-50 একটা রেশিও করবে, ওতেই কি উত্তাল তরঙ্গ উনি দেখেছেন। সেই জন্য বলছি যে আমাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, কিন্তু তর্ক বিতর্ক হোক, অসুবিধা নেই, কিন্তু কাজের কাজটা হচ্ছে না কেন? আমি বারবার যেটা বলি সরকারকে, যে আপনারা মানুষকে কমফোর্ট দেন, জনগণকে শান্তি দেন, কারণ জনগণ সে পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট হবে আর 1 কক্ষ বিশিষ্ট হবে এটা নিয়ে সে বদার না, সে এটা বোঝেও না। সে আপনার পিয়ার সিস্টেম হবে না নর্মাল সিস্টেম ইলেকশন হবে এটা নিয়ে সে বদার না। সে বদার হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা ঠিক আছে কিনা, রাস্তার যানজট কম আছে কিনা। এই জায়গাটায় গভর্নমেন্ট একটু মানুষকে যদি সুবিধা দিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জনগণ দিন শেষে শান্তিতে থাকতে চায়, বাজারটা কম দামে করতে চায়, যানজট মুক্ত শহর চায়, গ্যাস ইলেকট্রিসিটি ঠিকঠাক মতন সাপ্লাই চায়। আর এই তো খুব বেশি আশা আকাঙ্ক্ষা জনগণ করে না। সেই বিষয়টি সকলের মাথায় থাকলে বোধহয় রাজনীতির এই আলাপ চালানো আমাদের জন্য সহজ হবে। চলতে থাকবে রাজনীতির আলোচনা। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে।